সুযোগ্য এমপি ছিলেন। আমার মনে হয় আমি তখন স্টুডেন্ট ছিলাম এবং তার বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে আজকে তার কাছে দেখা করে তার পাশের চেয়ারে বসতে পেরে নিজেকে আমি গর্বিত মনে করি। তিনি বাগেরহাটে নির্বাচন পূর্বে দানবীর হাদি সেলিমের একটা নামান্তর হিসেবে তার নামে ব্যবহৃত হতো। আমি যদি মিথ্যা না হয় আমার মনে হয় আপনারা সবাই জানেন। তো সেই দানবীর সেলিম যিনি কিনা নিঃস্বার্থভাবে এই বাগেরহাটে দান করেছেন, তার তখন নির্বাচনী কোনো অভিপ্রায় ছিল বলে আমাদের জানা ছিল না। বাগেরহাটের এমন কোনো মসজিদ মাদ্রাসা, এমন কোনো স্কুল কম্পাউন্ড নাই যেখানে আমাদের বড় ভাই সেলিম সাহেবের অবদান নেই। আপনারা সবাই জানেন বাগেরহাটের গোয়ালমাঠে একটা কৃষি বিশ্ববিদ্যালয়, এটা একটা উল্লেখযোগ্য বিষয়। এই কৃষি বিশ্ববিদ্যালয় উনি প্রতিষ্ঠা করেছিলেন এবং তার উত্তরোত্তর সমৃদ্ধির জন্য ওনার ব্যাপক অর্থ সেখানে তিনি রপ্তানি করেছেন। কোন একটা অশুভ কারণে যে কাজটা অনেকটা স্থগিত অবস্থায় রয়েছে। আর একটা কৃষি বিশ্ববিদ্যালয় যদি বাগেরহাটে হয়, এটা বাগেরহাটের জন্য কতটা মূল্যবান এবং কতটা ফলপ্রসূ হবে তা যারা মোটামুটি লেখাপড়া জানেন তারা অবশ্যই এটা বুঝতে পারেন। কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিতরে শুধুমাত্র ময়মনসিংহে আছে প্রসিদ্ধ। আর আমাদের বড় ভাইয়ের যে অভিপ্রায়টা ছিল, তিনি যেভাবে শুরু করেছিলেন, এই ময়মনসিংহকে আমরা টপকিয়ে আরো উপরের দিকে চলে যেতাম এতদিনে, এটা আমরা আশাবাদী। তো আমাদের চেষ্টা করি বাগেরহাটে আপনাদের সবার দ্বারা ভোট পেয়ে এক্স্যাক্টলি এখনো ওটা নিবু অবস্থায় কৃষি কলেজ হিসেবে চলছে। তো এখানে আমি এখন একটা ছোট গল্প না বলেই পারছি না। এখানে আমার একটু জমি ছিল, আমি নিজের কোনোদিন জানতাম না যে আমার বাবার নামে এখানে একটু জমি আছে। সেলিম ভাই ওই যে জায়গাটুকু ওখানে অধিগ্রহণ করেছিলেন, আমার কাছে ফোন এসেছিল ওনার কোনো পিএ বা ওনার রিলেটেড কারো কাছ থেকে, যে জায়গাটা এই কারণে ব্যবহার হবে, আপনি কি এই জায়গাটা আপনার কাছ থেকে কিনে নিতে চাই। আমি বলেছিলাম যে এই জায়গাতে আমার আছে, আমি কোনোদিন জানি না, আমি কোনোদিন ভোগ দখল করি নাই, আমি এই গল্পটা অনেক সময় করে থাকি। তো আমি এই জায়গাটাকে সেলিম ভাইকে ডেডিকেট করতে চাই। এটা তিনি যে বাগেরহাটের জন্য বা আমার গোয়ালমাঠের জন্য এটা করতেছেন, এর জন্য তিনি যে এত টাকা খরচ করতেছেন আমার এই 16 কাঠা জমি, যেটা কিনা আমি কোনোদিন খাই নাই, আমি জানিও না, চিনি না, কোনো কারণে আমরা কোনোদিন ওটা ভোগ দখল করি নাই, জানতামই না যে এটা আমার বাবার জমি। তো এই জায়গার উনি বের করে ওনার লোক দিয়ে আমাকে ফোন করানো হয়েছে। আমি বলছিলাম যে না, আমার জায়গার মূল্য দরকার নাই, বাট আমাকে বলা হয়েছিল যে আজকে আপনি এভাবে ডেডিকেট করতেছেন, কালকে হয়তো এই কথাটা হবে যে এটা জোর করে দখল করা হয়েছে, বা আজকে আমি ক্ষমতায় আছি বা আমি উপরে আছি, আজকে আপনি আমাকে ইতি দিচ্ছেন, কালকে হয়তো এই সুরটা বদলে এমন হতে পারে যে না, এটা জোর করে নেওয়া হয়েছিল। অর্থাৎ আমার জানা মতে তিনি এই বাগেরহাট থেকে অনেক যোগ্য প্রার্থীকে বিভিন্ন আপনার বহির্দেশে প্রেরণ করেছেন। কোন প্রকার অর্থনৈতিক লেনদেনে কোনো ত্রুটি আমার কোনোদিন আমাদের কানে আসে নাই। তো বাগেরহাটের উন্নয়নে তার অবদান শুধুমাত্র যে ব্যবসা বাণিজ্য তা নয়, শুধু এমপি হয়ে তিনি করেছেন তা নয়, হয়রাজ এই বাগেরহাটের অনেক সন্তানকে তিনি দেশের বাইরেও প্রেরণ করেছেন, এটা তার মাধ্যমে হয়েছে, আমরা বাগেরহাটবাসী তা জানি। তো আমার সংগঠনের তরফ থেকে আমরা সেলিম ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই বাগেরহাটের হাল ধরার জন্য বা এই বাগেরহাটের উন্নয়নের জন্য আমাদের জানা মতে সেলিম ভাইয়ের বিকল্প নাই। আমরা ব্যক্তিকে তখনই চাচ্ছি যখন আমাদের দরকার হচ্ছে। বাগেরহাটের একমাত্র স্বার্থ সেলিম ভাই, এটা আমাদের প্রত্যাশা এবং আমাদের এটাই বিশ্বাস। তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভোটটা দেওয়ার পূর্বে একবার চিন্তা করবেন বাগেরহাটের জন্য কাকে প্রয়োজন। তো আমার বুদ্ধি হলে সবাই মার্জনা চোখে দেখবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। যে সর্বক্ষণিক আমাদের উৎসাহ দিতেন এবং আমাদের খোঁজ খবর রাখতেন আমার চাচাতো ভাই মনু ভাই, আপনি রিটায়ার পারসন, এলাকায় অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে আছেন। আপনি চাচার সাথে একটু করেন।
এবং আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আমি অবসরপ্রাপ্ত আমার ছোট বড় ভাইরা, আপনারা সবাই আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। এর জন্য আমার পক্ষ থেকে এমএস সেলিম চাচার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি বিশিষ্ট শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা, বাগেরহাট মা মাটি ও গণমানুষের জনপ্রিয় জননন্দিত নেতা, সাবেক সফল এমপি, বাগেরহাটবাসী তাকে মনে প্রাণে লালন পালন করেন। আগামী 12 তারিখের নির্বাচনে ঘোড়া প্রতীকের কান্ডারি আপনাদের ভালোবাসার প্রিয় মুখ জননন্দিত জননেতা এমএস সেলিম ভাই। আমি আপনাদের সামনে বক্তব্য পরে দেব। আমি ও ভুল করছে। আমি চাই আপনাদের মধ্যে যদি কারো কোনো কথা থাকে এটা শুনে আমার বক্তব্য দিতে ভালো হবে, তাহলে আমি বলতে পারবো অনেক কথা। আমি চাই যে আমার নাম ঘোষণা করছে, ঠিক আছে, আমি সম্মানিত বোধ করি, কিন্তু আমি চাই যে আপনারা রিটায়ার্ড আর্মি পার্সন, যেমন শুনলাম যে সুবেদার সার্জন ছিলেন, সার্জন কি আগে কি বলতো আগে, ঠিক আছে, কারণ আমার তো অনেক সিকিউরিটি আছে, তো সার্জনের পরে যেন আরো ওয়ারেন্ট অফিসার আছে না, আমার সিকিউরিটি কাজ করে। আমি চাই যে আপনারা যারা আসছেন, অনেক কষ্ট করে আসছেন, আপনারা দুই কথা আপনার মনের কথা বলেন যে কিভাবে আমার ভোটটা বাড়বে বা আপনারা আমার জন্য কিভাবে পরিচালনা করবেন। আমি আপনাদের কথা শুনতে চাই। আমি বলছি আমার নিজের প্রশংসা আমি নিজে করলে তো লাভ নেই, তাই না? মানুষ যদি আমাকে ভালো বলে তাহলে আমি ভালো, আমি নিজেকে ভালো বলি তো আমি ভালো না। আপনারা আমাকে ভালো, আমি ভালো কি মন্দ আপনারা বললে সেটা ভালো শোনাবে। কাজে আমি আপনাদের অনেক কথা শুনতে চাই। তুমি সময় লাগুক, আধা ঘন্টা 1 ঘন্টা, কোনো সমস্যা নেই। লোকজনের পক্ষ থেকে শোনাবো আমার। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন সার্জেন্ট রিটায়ার্ড শাহিদ ভাইয়া। বিসমিল্লাহিররহমানিররহিম। আমি রিটায়ার্ড সার্জেন্ট মোহাম্মদ শাহিদ, সেনাবাহিনী, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক। কথা আমার বেশি, আমার বাবার সামনে বক্তব্য আমি কি বলছি যাওয়ার কিছু নেই, যেহেতু পূর্ণ পরিচয় পরিচয় আসলে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই, তবুও কিছু কথা না বললেই নয়। সেটা হলো এই বাগেরহাট পৌরসভার গণমানুষের মনের গভীরে যে একটি নাম, একটি স্মৃতি চিহ্ন, একটি ভালো লাগা, একটি ভালোবাসার যে স্মৃতি মানুষের মণিকোঠায় ছেপে আছে, এই চিহ্নটা যদি তুলতে হয়, এই দাগটা যদি তুলতে হয়, তাহলে এর থেকে আরো বেশি গাঢ় একটা রং সেখানে তুলে দিতে হয়। তো এখনো পর্যন্ত এই বাগেরহাটে এরকম কোন ব্যক্তি, এরকম কোন স্মৃতিচিহ্ন বা এরকম কোন আচর বা দাগ মানুষের হৃদয়ে আঁকতে পারেনি যে সেলিমের নাম মানুষের হৃদয় থেকে মুছে যাবে। আমার মনে হয় আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবার অন্তরের কথা বোধহয় এটাই। তো মানুষ যখন, একজন ভোটার যখন সে বুথের মধ্যে যায় তার ব্যালট এবং সিল নিয়ে, তখন সে ভোটার সবার আগে যে জিনিসটা বিবেচনা করে সেটা হলো যে আমার ব্যক্তিগত স্বার্থ কি, আমি যাকে ভোট দিব, কাকে ভোট দিচ্ছি, আমি
ব্যক্তিগতভাবে কি উপকৃত হব, এটা সবাই চিন্তা করে। তারপরে হচ্ছে তার সমাজ, তারপরে হচ্ছে দেশ, তারপরে হচ্ছে অন্যান্য বিষয়। তো একজন এমপির কাছ থেকে একজন সাধারণ ভোটারের কি প্রাপ্তি থাকতে পারে? আমি একজন ভোটার হিসেবে মনে করি যে একজন ভোটার সে হচ্ছে সর্বপ্রথম যে বিষয়টা চিন্তা করে যে আমার বাড়ির সামনে রাস্তাটার কি অবস্থা, এটা আমি পাবো কিনা। আমি যাকে ভোট দিচ্ছি তাকে ভোট দিলে আমার বাড়ির সামনে রাস্তাটা পাকা হওয়ার সম্ভাবনা আছে কিনা, ইয়েস অর নট। তারপরে সে চিন্তা করে যে আমার পাড়ার যে মসজিদটা আছে, যে খেলার মাঠটা আছে, যে ক্লাবটা আছে, এই বিষয়গুলোর কোনো উন্নয়ন হবে কিনা, ঠিক কিনা। তারপরে হচ্ছে সে চিন্তা করে যে আমার সার্বিক, আমার থানার বা আমার জেলার বড় বড় কোনো প্রতিষ্ঠান বা বড় বড় রাস্তা, কোনো মেগা প্রজেক্ট, এগুলা হতে পারে কিনা। তো আমরা সব সময় চিন্তা করি যে কার দ্বারা মানুষ বেশি উপকৃত হবে, কার দ্বারা সুশাসন প্রতিষ্ঠিত হবে, কার সরকারের কোনো অনুদান আত্মসাৎ করার প্রয়োজনীয়তা নাই, কথা ঠিক কিনা। তো আমরা এইভাবে বিবেচনা করে যাচাই বাছাই করে আমরা একজন প্রার্থীকে নির্বাচন করি যে আমি আমার এই মূল্যবান ভোটটি আমি তাকে দিব। তো আপনি আমি সবাই যখন একজন ভোটার হিসেবে এই বিবেচনা করব, তখন আমার মনে হয় নিঃসন্দেহে সবার একটি প্রতীক নজরে আসবে সর্বপ্রথম, সেটা হচ্ছে ঘোড়া, ইয়েস অর নট। কারণ এখানে আজকে বলার মতো কিছু নাই যে এই যে আপনার যে ভোটটা সে পাওয়ার যে প্রাপ্তিটা, এটা সে অনেক আগেই অর্জন করেছে। মানে আমাদের এখন যাচাই বাছাই করার কিছু নাই। এমএ সেলিম হচ্ছে বাগেরহাটে পরীক্ষিত, নাকি? এতে কোনো সন্দেহ আছে আমাদের? আমরা নিঃসন্দেহে আজকে বলতে পারি, চোখ বন্ধ করে বলতে পারি, নির্দ্বিধায় নির্বিঘ্নে বলতে পারি যে এমএ সেলিম মানে বাগেরহাটের উন্নয়ন, এমএ সেলিম মানে কচুয়ার উন্নয়ন, এমএ সেলিম মানে আমরা সুনিশ্চিত, আমরা হচ্ছি যে তৃপ্ত যে আমাদের ভোটটা আমরা যদি ঘোড়া মার্কায় সেলিম সাহেবকে দিই, তাহলে আমার ভোটের যে অধিকার, আমার যে ভোট প্রদানের যে ক্ষমতা, যে সরকার আমাদেরকে যে ভোট ব্যবস্থার মাধ্যমে আমাদের এমপি নির্বাচনের যে অধিকার আমাকে দিয়েছে, এটা আমার যথাযথ হয়েছে যদি আমরা তার মতো একজন যোগ্য প্রার্থীকে আমার এই অনুমোদনটা দিতে পারি, নাকি? তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সবার কাছে অনুরোধ জানাবো যে আপনারা শুধু ভোটটা দেওয়ার আগে বিবেচনা করবেন। আমি এখানে দল মত বুঝি না। আমি যখন একজন ভোটার, আমি মনে করি এই বাগেরহাট কচুয়ার প্রার্থী নির্বাচনের দায়িত্ব আমার। আমি একজন ভোটার হিসেবে আমি মনে করি যে আমার হচ্ছে দায়িত্ব। এরকম আপনাদের সবার জায়গায় আপনারা সবাই বিবেচনা করবেন যে আমার হচ্ছে দায়িত্ব একজন যথাযোগ্য এমপি নির্বাচন করা। তো এই জায়গায় যদি আপনি আপনার এই দায়িত্ব, যে দায়িত্ব আপনি রাষ্ট্রীয়ভাবে পেয়েছেন, ভোটের অধিকার, এই জায়গাটায় আপনি যদি কৃপণতা করেন, আপনি যদি পক্ষপাতিত্ব করেন, আপনি যদি ভুল বিচার করেন, তাহলে সেই দায়িত্ব কিন্তু আপনার দায়িত্বের সাথে বেইমানি করা হবে। আমি কি ভুল বলেছি? আপনি যদি আপনার এই অধিকারটুকু, আপনার যে অধিকার আপনাকে দেওয়া হয়েছে, এটার যদি যথাযথ সুষ্ঠু ব্যবহার আপনি না করেন, তাহলে এটা হবে বেইমানি করা। তাই আমি সবাইকে অনুরোধ করব যে শুধু বিবেচনা করবেন যে আমার ভোটটা কাকে দেওয়া উচিত। আমি এই বলে আবারও ঘোড়া প্রতীকে সবাইকে ভোট দেওয়ার জন্য এবং বিবেচনা করে ভোট দেওয়ার জন্য আমি সবার কাছে অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।
বাংলাদেশ জিন্দাবাদ। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর কেউ কিছু বলবেন আপনাদের পক্ষ থেকে? আর্মি ভাইরা তো এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে কিছু বলবেন সার্জেন্ট আজিজ ভাই। তো আমি বেশি কিছু বলবো না, যেটা সত্য আমি সেটা বলবো। আমার মূল বাড়ি যশোর নড়াইলে। আমি এখানে যখন বাড়ি করছিলাম, বাড়ি করার পরে আমার সামনে একটা মসজিদ করছিল আমার বাবা। তখন মসজিদটা নিয়ে একটা গ্যাঞ্জাম হয়েছিল। আমি 2004 সালে তখন বিদেশে ছিলাম। আমি বারবার ভাইয়ার কাছে আসছিলাম যে ভাই আমার এই সমস্যা। ভাইয়া আবার একজন কমিশনারকে বলছিল ও সমস্যাটা দেখো। পরপর 3 দিন এসে বলছি, 3 দিন বলছে, বলার পরে নিজে তারপরে আদেশ দিয়ে আমার সেই কাজটা সমাধান করে দিছি। এরপরে যখন আমি রিটায়ার করছি, রিটায়ার করার পরে তখন শুনছি যে বাগেরহাট আসতেছে, সর্বপ্রথম আমি মানে মাজারে যে মিটিং হয় ওই মিটিংয়ে যে আমি ব্যালেট, তারপর আপনার পোস্টার এগুলো নিয়ে আমাকে 500 টাকাও দেয়। আমি টাকাটা আনি নেই, আমি ওইগুলো বলছি আমার খরচ দিয়ে আমি লাগাবো। আমি সেইগুলো আমার এলাকায় লাগাইছি, কিন্তু আমি এই অফিসে কোনোদিন আসিনি। কেন আসি না? দেখছি যে যখন নাকি আমার যারা এগেনেস্ট পার্টি তারা আর কি আমার পর একটা চাপ প্রয়োগ করবে, এমনিতেই আমাকে কৃষি রাখছে যে আমি পোস্টারগুলো লাগাইছি, এগুলো ওরা একটু টিকমার্ক করে রাখছে। তা আমি সেটা ভয় পাই না, কিন্তু আমি এই অফিসে আসি না। আমি এতটুকু জানি যে আমি 3 বার আসছি, কিন্তু আমার ভাইয়া কোনোদিন আমার পরে বিরক্ত বোধ করেনি যে তুমি বারবার আসো কেন। তখন কিন্তু আমি চাকরিতে আমি এসে পরিচয় দেওয়ার পরে সে আমার কাজটা সমাধান করে দিয়েছে। আমার বাবা হয়তো মারা গেছে, কিন্তু আমার বাবার সে মসজিদ আজ রয়ে গেছে। তা আমি বলতে পারি এতটুকু, আমার মনে হয় কেউ এইখানে এসে ফিরে যায়নি আর ফিরেও যাবে না। তাই প্রত্যেকের বিবেকের কাছে জিজ্ঞেস করবেন যে আসলে ভোটটা আমি কাকে দেব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আপনাদের মধ্যে কি আর কেউ কিছু বলবেন? এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি সাবেক যুবদল নেতা, বর্তমান বাগেরহাট জেলা বিএনপির বাগেরহাট সদর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং কিছুদিন আগে উনি নির্বাচন করেছিলেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন, কিন্তু গ্রুপিং কারণে উনি হেরে গেছেন। এ পর্যায়ে আমার শ্রদ্ধেভাজন বড় ভাই সোহেল ভাই কিছু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় বড় ভাই সাবেক এমপি, বারবার নির্বাচিত সভাপতি, বারবার নির্বাচিত বাইরের সভাপতি, সমাজসেবক, মুক্তিযোদ্ধা ও দানবীর জনাব এম এ সেলিম ও আমার সামনে উপস্থিত সদর থানা বিএনপির নেতাকর্মী ভাইরা, সবাইকে জানাই সদর থানা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে এখানে আজকে বক্তব্য না, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলব। এই নির্বাচনটায় আমরা ভাগ্যের কারণে ধানের শীষ প্রতীক পাইনি। জননেতা এম এ সেলিম বাগেরহাটে যে কাজ করে গেছেন, উনি যখন 1/11 সময় জেলে গেছেন, উনি 18 মাস, সেলিম সাহেবের মতো ব্যক্তি 18 মাস জেল কাটিয়েছেন। আপনারা জানেন, জেল থেকে বেরোনোর পরে, ভাইয়ের তো আপনারা সবাই জানেন ডায়াবেটিস কিংবা বিভিন্ন সমস্যা আছে। জেল থেকে বেরোনোর পরে কত মামলা, তারেক রহমানের সাথে তার মামলা, বিভিন্ন মামলা, বাগেরহাটের মামলা, সব মিথ্যা মামলা জর্জরিত করে দিয়েছিল মামলা। সেই সেলিম ভাই যখন দেখলো, আর সবচেয়ে বড় মামলাটা আপনাদের জানতে হবে, আপনাদের জনগণের উদ্দেশ্যে বলতে হবে, সব থেকে বড় মামলা মহল্লাঘাটের 9 মার্ডার। ওই মামলায় ভাই 1 নম্বর আসামি। ওই মামলায় মুফতি হান্নানকে আসামি করা হয়েছে, তার ফাঁসি হয়েছে। ভাইকে যদি ওই মামলায়, ভাই যদি ওই সময় রাজনীতি থেকে একটু সরে না যায় কৌশলে, তাহলে বিভিন্ন মামলায় ভাইকে
ফাঁসি দেওয়া হতো, তার ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস করে দেওয়া হতো বিভিন্ন ভাবে। ভাই তখন একটু কৌশল অবলম্বন করে ম্যাডামের সঙ্গে কথা বলে উনি দল থেকে না, বিএনপি সভাপতি পদ থেকে নিজের স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং তার আপন ছোট ভাই জনাব সালাম ভাইকে সেখানে তিনি রেখে দেন। উনি তো চলে যে এখানে বাগেরহাট শূন্য করে চলে গেছেন তা না। উনি তো তার ভাই আপন রক্ত ছোট ভাইকে দিয়ে গেছেন এবং সে কিন্তু যাই বলেন না কেন এই 18টা বছর বাগেরহাটে আমি মনে করি সব থেকে বেশি পরিশ্রম, সব থেকে বদ্ধ বেশি ব্যয় করে জননেতা এম এ সালাম এই বাগেরহাটকে ধরে রেখেছিলেন। হ্যাঁ? এখন আমার একটা কথা, দল ভাই যে কোনো কৌশলের কারণে থাকতে পারেন নাই বিদায় দল ভাইকে নমিনেশন দেননি, সালাম ভাইকে কেন দেননি? সালাম ভাইকে কেন দেননি? তাহলে বুঝতে হবে যে এখানে যে কোনো একটা চক্র কাজ করেছে, যে চক্র তারেক রহমান কিংবা ম্যাডামকে ভুল বোঝানো হয়েছে। সেই কারণে আজ বাগেরহাটের আপনি যেখানে যাবেন বলেন, আপনি অর্জুন ভান খাওয়া সম্পর্ক থেকে শুরু করি, সেখানের মানুষ লুঙ্গি পরে গামছা লুঙ্গি হাতে নিয়ে আসতো বাগেরহাটে বাজার করে, আবার কাদা ভিজে নদী পার হতো। আপনি বিষ্ণুপুরের কাউন্সিল বলেন, আপনি হদেরহাট বলেন, ওরে বাবা আমার মনে আছে হদেরহাট থেকে সামনে যে আমাদের জমি আছে ধান, আমরা নৌকায় উঠলি, সকালে উঠলে বিকেলে যে বসেতাম, আবার পরের দিন ধান নিয়ে আসতাম, রাত্রে থাকতে হতো। কারণ আর এখন হচ্ছে কি রাস্তা, কি সব ব্রিজ যেগুলো করে দিয়েছেন আপনারা দেখেন। আমার কথা হচ্ছে আপনারা সবাইকে বোঝাতে হবে, জননেতা এম এ সেলিম উনি শুধু দানবীর নয়, উনি বাগেরহাটের উন্নয়নের উপকার, উনি বাগেরহাটের জন্য যা করেছেন ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। অর্থাৎ আপনারা সবাইকে বোঝান, ভোট দিতে হবে ঘোড়া মার্কায়। আমরা ধানের শীষ প্রতীক আমাদের প্রাণপ্রিয় প্রতীক, ঠিক আছে, আমরা বিএনপি করি, ভাইও ইনশাআল্লাহ বিএনপি করে, বিএনপির বাইরে না, এখনো মুক্তিযোদ্ধা বল বাংলাদেশের মুক্তিযোদ্ধা কমিটির ভাইস প্রেসিডেন্ট। আমার আর একটা কথা হচ্ছে, আপনারা এলাকায় যে এই যে অনেকে আমাদের এখানে যারা আসেন, এখানে এসে বসে থাকি আমরা সময় কাটা, আমাদের কিন্তু এখানে বসে থাকার সময় নেই। এখন আমাদের যার এলাকায় একটা ওয়ার্ড আছে, আমাদের নির্বাচনের কেন্দ্র আছে, আমরা কেন্দ্রে চলে যাই। আমরা কেন্দ্রে যে আমরা প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা বাড়ি নিজে স্বেচ্ছায় যে আমরা বুঝে ভোট চাই। আমাদের ওয়ার্কিং কমিটি রেডি, অল্প কিছু বাকি আছে, ইনশাআল্লাহ কাজও শুরু হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। এই আমাদের এই সম্পূর্ণ ফাইল রেডি নেওয়ার কারণে আমাদের কাজটা একটু দেরি হচ্ছে, কিন্তু আমরা নিজেরা যারা আছি, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভালোবাসি, অরিজিনাল যারা ভালোবাসি, তারা তো আমরা তো সঠিক নেতৃত্ব কিংবা সঠিক প্রার্থী পাইনি। তাহলে আমাদের সঠিক প্রার্থীকে জননেতা এম এ সেলিম, তাহলে আমাদের সেলিম সাহেবের জন্য সেইভাবে কাজ করতে হবে। আমরা সেলিম সাহেবের বিজয় নিয়ে আমরা ঘরে ফিরে আসবো ইনশাআল্লাহ। সবাই আমার একটাই অনুরোধ, ভাই 2001 সালে আমি কিন্তু ভাই সেই সাথে থেকে ইনশাআল্লাহ ভাই পাস ছাড়িনি। ভাই যেখানে গেছে জেলে, ভাই যখন জেলে ছিল কোর্টে আসতো, আমি পলা যেতাম, ভাই রাগ করতো, ভাই তুমি সবসময় আসো কেন? আমি তা নেই, আমি ভাইকে ভালোবাসতাম। শোনেন, আমি সৌদি আরব ছিলাম, আমি সৌদি আরব থেকে ছুটিতে আইছিলাম। আসার পরে বাইরে এইসব দান দেখে, এই যাত্রাপুরীর মসজিদ, ওই চুলকাটি বাজারের মসজিদ, ওই যে মুখাইটির মসজিদ, তারপরে আপনার এই যে বিলায়াত হোসেন কলেজ, মাজাদে বেগম কৃষি বিশ্ববিদ্যালয় এই যে কলেজ, তারপরে বিলায়াত হোসেন মাদ্রাসা, আমি বললাম যে ভাই আমি আর বিদেশেই যাবো না, এই যে লোক পাইছে আমিও এর পিছনে আমার জীবনই কাটাতে হবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 111-এর কারণে যদি সঠিকভাবে নির্বাচন 2008 সালে হতো, 2008-এর নির্বাচনও আমাদের এমপি এম এ সেলিম থাকতো। এখন আমাদের একটা পরীক্ষা, এই পরীক্ষা আমাদের পাশ করতে হবে। যার এলাকায় যে যার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আমাদের কাজ শুরু করেন। কালকের থেকে আর কেউ বসে থাকেন না, আমাদের এইখানে এসে যারা নিচে বসে থাকেন সবাইকে অনুরোধ করব, কেউ বসে থাকার সময় নেই, আমাদের এখন কাজের সময়, ঠিক আছে? আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, সবার শুভকামনা করি। বাংলাদেশ জিন্দাবাদ, জননেতা এম এ সেলিম জিন্দাবাদ, ঘোড়া মার্কার বিজয় হোক। আপনারা সবাই অবগত আছেন 12 তারিখে আমাদের ঘোড়া প্রতীক, আমাদের যারা আত্মীয় স্বজন আছে অন্তত বাসায় না যেতে পারলেও ফোন দিয়ে বলে দেবেন। আসলে আমরা বাগেরহাটবাসী, চাচা যদি এমপি হয় উনি অনেক উন্নয়ন করবেন, যা আমরা সাধারণ জনগণ উপলব্ধি করতে পারতেছি না। অনেক পরিকল্পনা আছে,
গার্মেন্টস সেক্টর, যাতে অনেক পরিবারের কর্মসংস্থান সৃষ্টি হবে। ঠিক আছে, এখন আমরা সবাই বাগেরহাটবাসী, আমরা কি আমাদের নিজেদের পায়ে কুড়োল মারবো, না গোড়াপতি ভোট দিয়ে আমরা জয়যুক্ত করে আমাদের উন্নয়ন বুঝে নেব? কোনটা করবেন আপনারা? আমরা কি সমাজ জননেতা এম এস সেলিম ভাইয়ের পক্ষে সবাই ঐক্যবদ্ধ কি থাকবো? আমরা কি কোনো ভয় পাবো? আমাদের আছে সিংহ পুরুষ। বাগেরহাটের ইতিহাসে এখন পর্যন্ত উনি যে উন্নয়ন করছেন কোন নেতা এ পর্যন্ত কিন্তু করতে পারেন নাই। কিছু লোক আছে তলে তলে কাজ করব, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, কাজ করলে বিটা মানুষের মতো কাজ করবেন, আমাদের তলে তলে আবার কি আমার কথাকে ঠিক আছে? এই যে বাগেরহাটে যে গ্রুপিং রাজনীতি বিদ্যমান, আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই তাকে অনেক ভালোবাসেন এবং অনেক ভয় বাধা উপেক্ষা করে আপনারা এসেছেন। সোনার খাত আছে কিন্তু আপনাদের কোনো খাত নেই। আপনাদের জননেতা এম এ সেলিম ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি এবং আর বেশি দিন বাকি নেই, হাতে মাত্র অল্প কয়েকটা দিন। আপনারা যার যার অবস্থান থেকে আপনারা যদি ভালো থাকতে চান, সন্ত্রাস মুক্ত বাগেরহাট চান, চাঁদাবাজ মুক্ত বাগেরহাট চান, উন্নয়ন যদি চান, আগামীতে ঘোড়া মার্কায় ভোট দিবেন। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, আমি ছোট একটু কথা বলতে চাই। প্রায় 1 বছর আগে চাচার অফিসে ঢাকায় আমি যে বলেছিলাম, চাচা আমি ঢাকায় পলিটিক্স করি অনেক আগে থেকে, অল্প বয়স থেকে, আমার বাগেরহাট গ্রুপিং রাজনীতি পছন্দ হয় না। আপনি যদি যান, আমার যদি জীবন চলে যায়, আপনার সাথে বাগেরহাট যাব এবং আপনার পলিটিক্স করব ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ রহমতে চাচা আমাকে বাগেরহাট নিয়ে আসছিল এবং আমিও এখনো সকল ভয় বাধা উপেক্ষা করে জীবন বাজি রেখে ইনশাআল্লাহ আমি আপনাদের ছোট ভাই কারো সন্তানের মতো, আমি যদি সক্রিয় ভাবে চাচারে কথা দিছি সেই কথা এখন পর্যন্ত রাখছি এবং ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি আমি লড়ে যাব। আমি যদি পারি, আপনারা কি পারবেন না? আমাদের কি কোনো ভয় বাধা আছে? আমাদের একজন মহান নেতা আছে এম এস সেলিম, বাগেরহাটের সিংহ পুরুষ। এ পর্যায়ে আপনাদের সামনে দিক নির্দেশনামূলক আলোচনার জন্য অনুরোধ করছি আপনাদের সকলের ভালোবাসার প্রিয় মুখ জননেতা আমার শ্রদ্ধেভাজন এম এ সেলিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ কর্তৃক আপনারা সংঘবদ্ধ হয়ে আমার সাথে দেখা করতে আসছেন। হয়তো আপনাদের সকল সদস্য আসতে পারে না, অনেক কাজ থাকতে পারে। আপনারা যে কজন আসছেন সবাইকে আসসালামু আলাইকুম। আর এই পরিষদের বাইরে হয়তো অনেক লোক থাকতে পারেন, তাদেরও আমি সালাম জানাই। আর যদি কোনো হিন্দু ভাইরা থাকেন তারা নমস্কার। আমি আমার ঘরে বসে কি বক্তৃতা দিতে গেলে মাঠে যেতে হয়, তাই না? নিজের ঘরে বসে কি বক্তৃতা হয় বলেন? আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসার জন্যই আমি নিজেকে ধন্য মনে করি যে আপনারা আমাকে অনেক পছন্দ করেন। আমি এখনো বলি যে জিয়াউর রহমান সাহেবের 7ই মার্চের ভাষণ শুনে আমি দেশ স্বাধীনতার যুদ্ধে গিয়েছিলাম, যে উনি ঘোষণা করেছিলেন কালুরঘাট থেকে, আপনারা জানেন। এবং আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেক ভালোবাসি। ওনার মতো একজন সৎ ব্যক্তি এই দেশে আর কোনোদিন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হয় নাই আমার দৃষ্টিতে। আর উনি যখন মারা গেল, ওনার কোনো আত্মীয় স্বজন বলে কাউকে কোথাও জায়গা দেয় নাই। ওনার ভাইরা কেউ পর্যটনে চাকরি করছে, কেউ কোনো ব্যাংকে চাকরি করছে, তারা কোনো জিয়াউর রহমান সাহেবের পরিচয় দেয় নাই। আর এখন এর পরবর্তীতে যারা ক্ষমতায় আসছে তারা আত্মীয় স্বজন নিয়ে প্লেনে কিভাবে বিদেশে যাইতো আপনারা দেখতেন, ঈদ করতে যাইতো মনে হইতেছে। এবং এর পরেও আর্মির আর একজন জেনারেল সাহেব ক্ষমতায় আসছিলেন, উনি বা কি করছেন আপনারা জানেন। তাই সত্যিকারে আমি জিয়াউর রহমান সাহেবকে ভালোবাসি, আমি মনে প্রাণে। এখনো কিন্তু আমি বিএনপির বাইরে না, আমি বিএনপি দল করি। কিন্তু বিএনপির আমাদের নেতা বর্তমান চেয়ারম্যান হয়তো ম্যাডাম
অসুস্থ না হলে বা উনি সুস্থ থাকলে বা উনি বেঁচে থাকলে আমি ধানের শীষ পেতাম, হ্যাঁ। কারণ ম্যাডাম বেগম খালেদা জিয়ার হাতে আমি নিজে ফুলের তোড়া দিয়েই এই দলে জয়েন করেছি। তা আমি হয়তো কিছুদিন দল থেকে দূরে ছিলাম, কিন্তু আমার নিজের ভাইকে দিয়ে আমি ছিলাম, ভাইকে দিয়েছিলাম। সে সেই সংগ্রাম আন্দোলন সবকিছুতে ছিল। কাজেই অনেক সময় যুদ্ধক্ষেত্রে আপনারা রণাঙ্গনের যুদ্ধ, আমি মুক্তিযুদ্ধ, আমি আর্মি ট্রেনিং নিয়েছি, আমি 3 মাস ট্রেনিং নিয়েছি। তা কাজে আমি এক্সপ্লোসিভে আমি মানে খুব ভালো করেছিলাম। এক্সপ্লোসিভ যত যত সমস্ত ব্রিজ ট্রিজ উড়াইতে হতো যুদ্ধের সময়, এগুলো কাজ ছিল আমার। তা কাজেই আপনারা জানেন সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ারিং কোড থাকে, বিভিন্ন কোড থাকে, এক একজন এক এক রকম কাজ করে। তা আমাদের তার পুরো ওইভাবে ট্রেনিং দিয়ে পারিনি। 3 মাসের কতটুকু ট্রেনিং হয়, যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি দেশ স্বাধীনতা করার জন্য। তাই এই দেশ স্বাধীন হয়েছে, আপনারা জানেন। এই দেশ স্বাধীন হওয়ার পরেও আমরা কিন্তু পরাধীন ছিলাম। জিয়াউর রহমান প্রথমে জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব উনি স্বাধীনতার যুদ্ধে দেশ স্বাধীনের জন্য উনি অনেক কষ্ট করছে, উনি আন্দোলন করছে। ওনার জীবনে প্রায় 40 বছর জেলে ছিলেন সেই পাকিস্তান আমলে। আমি ওনাকে শ্রদ্ধা করি যে উনি 40 বছর জেলে ছিলেন দেশকে স্বাধীন করার জন্য, কিন্তু আসলে উনি কোনদিন দেশ স্বাধীনতা চাইনি। কারণ আপনারা যদি ওনার সেই 7ই মার্চের ভাষণ শোনেন, ওই জায়গায় সিরাজুল আলম খান, আসাম আব্দুর রব, শাহজাহান সিরাজ ও নুরি আলম সিদ্দিকী তারা জোর করে স্বাধীনতার ঘোষণা করেছিল। তারপরে উনি লাস্টে বক্তব্য শেষে বলছিল পাকিস্তান জিন্দাবাদ। তাহলে উনি যদি বাংলাদেশ জিন্দাবাদ বলতো তাহলে ওই জায়গায় স্বাধীনতার ঘোষণা হইতো, কিন্তু উনি কিন্তু লাস্টে যে পাকিস্তান জিন্দাবাদ, উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। ওনার পরিবার ধানমন্ডিতে থাকতেন এবং পাকিস্তান আর্মির রেশনে তারা খাওয়া দাওয়া করতেন। পাকিস্তানি আর্মি একটা বাধা দিত, সেই বাধায় খাওয়া দাওয়া করছে। আর বঙ্গবন্ধু পাকিস্তানে যে জেলখানায় আরামে দিন কাটিয়েছে। উনি গেলে তো ওনাকে ফার্স্ট ক্লাস জেল দিয়েছে। ফার্স্ট ক্লাস জেলে আপনারা আর্মির লোক, আপনারা জানেন যে কত আপ্যায়ন করা হয়। আমি নিজেও জেলে ছিলাম 18 মাস। আমার 2 জন সার্ভেন্ট ছিল, একটা রুম দিছিল, রুমের মধ্যে ফ্যান ছিল। পরে আমি এসি নিয়েও নিয়েছি এবং আমরা রাত্রেবেলা হাঁটাচলা করতাম। যে আমার ডায়াবেটিস ছিল বহু আগে থেকে, 40 বছর আগে থেকে। কাজে আমার একটু হাঁটাহাঁটি করতে হয় ডায়াবেটিসের জন্য। আর সেই কি আরামে থাকে ফার্স্ট ক্লাস রেলে মানুষ জানেন। তা ওনার ফাদার এটা ছিলেন। ওনার পরিবারে কোনো বীর পুতি বা বীর উত্তম এরকম কোনো লোক আপনি সেই পরিবারে খুঁজে পাবেন না। তার মানে ওনারা কেউ ওইখানে যুদ্ধ করেনি। ওনারা যে আরামে ইন্ডিয়ানের টাকা খাইছে আর ছিল, দেখ ওটা বলে লাভ নাই। তারপরে আমরা দেশ স্বাধীন হলো। স্বাধীন হলে কি হলো, যে বঙ্গবন্ধু বাকশাল তৈরি করলো। তা উনি তো এতকাল জেল খাটলো গণতন্ত্রের জন্য, দেশ স্বাধীন করার জন্য, সবকিছুর জন্য, কিন্তু উনি একদলীয় সরকার গঠন করলো। আপনি জানেন সেই সময় অনেকে কিন্তু বিরোধিতা করেছিল, মানে উনি রাজা হবে। তাই তো পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব যে কোনো কারণে আপনারা জানেন সিপাহী বিপ্লব হয়েছিল, আপনারাই বিপ্লব করছিলেন। বিপ্লব করে জিয়াউর রহমানও কিন্তু আটকা ছিল, আপনারাই তাদের বাইরে করছিলেন। হয়তো আপনারা অনেকেই তখন চাকরি করতেন না, কেউ চাকরি করতেন। সেই সিপাহী বিপ্লবের কথা আপনাদের মনে আছে, আমার আজও মনে পড়ে। আমি যখন ঢাকায় ছিলাম, তখন আমি কলেজে পড়ি, সিপাহী বিপ্লব আমি নিজে দেখছি এবং সিপাহী বিপ্লবে জিয়াউর রহমানকে বাইর করে আনা হয়। কিন্তু শেখ হাসিনা ইন্ডিয়া থেকে কি ট্রেনিং দিয়ে দিচ্ছিল জানি না, ওনার মাথার মধ্যে সবচেয়ে জিয়াউর রহমানকে কিভাবে গালি দেওয়া যায়। এবং এই হাসিনাকে কিন্তু জিয়াউর রহমান দেশে ফেরত আনছে। আনার পরে তার মনে হয় না 3 মাস 4 মাস পরে উনি কিন্তু উনি শহীদ হয়েছেন। সেই শহীদ জিয়াউর রহমানের দল করি, তার আদর্শে আমি দল করি। এবং তারেক যে আমাদের বর্তমান চেয়ারপারসন, আমি তাকে চেয়ারম্যান হিসেবে, আমার দলের চেয়ারম্যান হিসেবে তাকে শ্রদ্ধা করি। এবং আমার নিজের ব্যক্তিগত তার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। কিন্তু অনেক নতুন নেতা বা অনেক রাজনীতিতে অয়েলিং করা নেতা অনেক বেশি, হয়তো বেশি অয়েলিং এ আমি জানি না, যে কোনো কারণে হয়তো আমার পরে কোনো উনি থাকতে পারেন। তাই সেই জন্য আমাকে হয়তো ধানের শীষ দেয় নাই। তাতে আমার কোনো আফসোস নাই। তা আমার যে ছোট ভাই
কষ্ট করছে তাকে দিলেও তো আমার আস্থা থাকতো না যে না, আমার ছোট ভাইকে দানের শীষ দিয়েছে, সে পাশ করুক বা না করুক। এই জন্য আমি পরে বাগেরহাটের লোকে বলতে যে আমরা ভোট দেবো কোথায়, যদি আপনি নমিনেশন না পান আমরা ভোট দেবো কোথায়? আপনি হচ্ছে আমাদের বাগেরহাটের উন্নয়নে আপনারা আমাকে অনেক কথা শুনেছেন, বাগেরহাটের লোক টেলিফোনে বলে আপনি ছাড়া আমাদের বাগেরহাটকে উন্নয়ন করতে পারবে না, কারণ 17 বছর আওয়ামী লীগ শাসন করছে, 17 বছরে এই দেশে কোনো উন্নয়ন হয়নি, বাগেরহাটে কোনো উন্নয়ন হয়নি। তা আমি বললাম যে আমাকে নমিনেশন না দিলে আমি তো দল থেকে একটু পিছিয়ে পড়ে গেছি, তা এখন আমাকে নমিনেশন না দিলে আমি কি করবো? অনেকে অনুরোধ করছে যে আপনি স্বতন্ত্র দাঁড়ান। আমি আপনাদের সেই অনুরোধে বাগেরহাট 1 এবং 2 থেকে আমি নির্বাচন করছি। 3-এও আমি নমিনেশন সাবমিট করছিলাম, মার্কা নাও নিয়েছি, কিন্তু 3টে করতে গেলে আমার এই সময়ে কভার করা বড় কষ্ট হবে। তা আমি বাগে এখন ওই 2টো সিটে আমি নির্বাচন করতেছি, 1 এবং 2-তে। আমি হয়তো আগামীকালকে জেলা প্রশাসনের সাথে কথা বলে কিভাবে উইথড্র করা যায়, এখন যদি উইথড্র করার সময় না থাকে তা আমি পত্রিকায় বিবৃতি দিয়ে বিএনপির যে প্রার্থী আছে তাকে আমি সাপোর্ট দিয়ে আমি 3 থেকে নির্বাচন থেকে দাঁড়াবো না, এটা বলে দিব। আপনারা আমাকে দোয়া করবেন, আমি আপনাদের যে খেদমত করতে পেরেছি যে 2001 থেকে 6 পর্যন্ত, আমাকে যদি আগামীতে আপনারা নির্বাচিত করেন, আপনাদের ভোট আপনাদের যার যার ভোট সে দিবে, আমি তো কারো ভোট জোর করে দিতে পারবো না। আপনারা যদি আমাকে ভালোবেসে ভোট দেন তাহলে সেই ভালোবাসার জন্য যেটুকু করা দরকার বাগেরহাটে আমি সেইগুলো করব। বাগেরহাটে যাতে কর্মসংস্থান করা যায় সেদিকে চেষ্টা করব। বাগেরহাটে যে সময় এখন কোনো রাস্তায় রিক্সায় চলা যায় না, এই সমস্ত হয়তো বা থাকবে না, কারণ আমি আসলে এগুলো করতে হবে বা করানো হবে। আর দ্বিতীয়ত আমি চাই না যারা মানুষের চিংড়ি মাছের গেট দখল করে, মানুষের সরকারি খাল কেটে দিয়ে লবণ পানি ঢুকায়, তারপরে মানুষের জমি জমা দখল করে, এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজি করে, তারা যেন আমার পিছিয়ে না থাকে। আপনারা বরঞ্চ আর্মির লোক, আপনাদের মধ্যে অনেক সততা আছে, আপনারা দেশপ্রেমিক, আপনারা দেশের জন্য জীবন দেন, এবং আমাদের সেনাবাহিনী বলা হয় যে ঐক্যের প্রতীক বা শান্তির প্রতীক। আপনি দেখেন দেশের যে কোনো ক্রাইসিস হলে কিন্তু আর্মিকে ডেকে আনা হয়, কি কারণে? আর্মি শান্তি সৃষ্টি করবে। এর পুলিশও ডাকা হয় না, বিডিআরও ডাকা হয় না, ডাকা হয় আর্মিকে। ওরা যখন ফেল করে আর্মিকে ডাকা হয়। তা আপনারা সেই ট্রেনিং আপনারা পেয়ে আসছেন, আপনাদের মধ্যে সেই জ্ঞান আছে। আপনারা সত্যিকার আমাকে ভালোবাসলে আপনারা গ্রামে গ্রামে গিয়ে সেই আমার প্রতীক ঘোড়া মার্কা, সেই ঘোড়ার যদি আপনারা প্রচার চালাবেন, যাতে ওই ধানের শীষের লোকজনে আবার বিভিন্ন জায়গায় যে বলে সেলিম সাহেবের হচ্ছে ধান শীষের মার্কা, গ্রামের লোক নামে চেনে যে সেলিম সাহেব, কিন্তু তারা চায় সেলিম সাহেবের ভোট দিতে। এখন ওই সমস্ত জায়গায় যে বলতেছে তারা সেলিম সাহেবের হচ্ছে ধানের শীষ, কিন্তু মারবে তো জানেন না যে অনেক মহিলারা আছে বা যারা একটু গ্রাম এলাকায় কম শিক্ষা জানে, তো সেলিম সাহেব তো আগেও ধানের শীষ ছিল, তাই এখন ধানের শীষ হইতে পারে, তাহলে এই যে বিশেষ করে ধানের শীষে ভোট দিতে পারে। এই কারণে এটা একটা প্রচার করতেছে, অপপ্রচার করতেছে। তা আমি ধানের শীষ পাইনি, আমার মার্কা হচ্ছে ঘোড়া মার্কা। তাই সেই ঘোড়া মার্কা, ঘোড়া হচ্ছে শান্তির দূত। আপনারা জানেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু মেরাজে গেছিলেন ঘোড়ায় চড়ে। আপনার যারা একটু ইসলাম সম্পর্কে জ্ঞান আছে বা যারা কোরআন টোরআন পড়েন তারা আপনারা জানবেন যে উনি মেরাজে গেছিলেন ঘোড়ায় চড়ে, এবং ঘোড়া শান্তির প্রতীক। তা আমি সেই সব বেছে আমি মনে করছি ঘোড়া একটা শান্তির প্রতীক, আমি এই মার্কাই দিব। তা কাজেই আপনাদের কাছে বেশি কথা আমি বলতে চাই না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনারা এই যে অনেক রিটায়ার্ড আর্মি অফিসার আছে, আপনারা যারা ওই কখনো কোনো ভাই যে আমি মনে করি আপনারা রিটায়ার্ড করে টাকা পয়সা পেয়ে হয়তো বাড়ি ঘর করে এখন সুখে শান্তিতে থাকতে চান, তারপরেও যদি কারো চাকরি লাগে, আপনারা জানেন আমার বড় বড় 3টি ইন্ডাস্ট্রি আছে, তা সেই জায়গায় আমাদের সিকিউরিটি অফিসার লাগে, সেই জায়গায় আমাদের সিকিউরিটি গার্ড লাগে। এরকম যদি বাগানে কোনো লোক থাকে আমি তাদের আগেই চাকরি দেওয়ার ব্যবস্থা করবো। আপনারা আমি যদি এখানে নির্বাচিত হই, বাগেরহাটে আমার এত এই বাড়ি রয়েছে, আরো অনেক কিছু আছে বাগেরহাটে। আমি আমার কতগুলো প্ল্যান আছে যেগুলো এখন আমি বলতে পারতেছি না, তাহলে আমার নির্বাচনী আচরণ ভঙ্গ হতে পারে। তা সেগুলো আমি বলতে চাই না, সেগুলো আমার ব্যক্তিগত টাকা দিয়ে করবো, আমি সরকারি টাকা দেয় না।
তা কাজেই এমন কিছু জিনিস করব যে বাগেরহাট লোক আমি ওই জিনিসের মধ্যে সারা জীবন বেঁচে থাকতে পারবো আর কি। আমি মসজিদ করছি, একটা মসজিদ তো আর 100 বছরে কিছু হবে না, 200 বছরে কিছু হবে না। আমি কলেজ করছি, এটা 200 বছরে কলেজ যাবে না। তা কাজেই আমি মানুষের মধ্যে যে এমনি জীবিত থাকবো, তারপরেও আরো এমন কিছু করে দিয়ে যাব যাতে আপনাদের কর্মসংস্থান হয়, সেই সমস্ত জিনিস করবো। আপনাদের যাতে ট্রিটমেন্ট হয়, যা আপনি ঢাকায় আপনারা এবার কেয়ারে যে আমাদের ম্যাডাম ট্রিটমেন্ট নিচ্ছে, ওই টাইপের একটা কোনো কিছু করবো আমি, যাতে বাগেরহাটের লোকে ঢাকায় যাওয়া না লাগে, খুলনার লোক ঢাকায় না যাওয়া লাগে, পিরোজপুরের লোক ঢাকায় না যাওয়া লাগে, এরকম একটা ব্যবস্থা আমি বাগেরহাটে করার চিন্তা ভাবনা আছে। তা আমি এটা বলতে পারছি না এই নির্বাচনের আচরণবিধি ভঙ্গের জন্যই। তা আপনারা আমাকে দোয়া করবেন, আর হিন্দু ভাইরা আমাকে আশীর্বাদ করবেন যেন আল্লাহ আমাকে সুস্বাস্থ্য, আমার শরীর যেন ভালো রাখে এবং আপনাদের জন্য এই কাজগুলো আমি করে রাখতে পারি। এই সবার ব্যক্ত করে আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।